নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। রীতিমতো দেখা যাচ্ছে বাংলার মাটি, বাংলার জল, বাংলার আর সেই বাংলার যে গান বারবার আসছিল, সেই বাংলার গান এই মুহূর্তে বাংলার গান ঘোষিত হলো। বাংলার মাটি, বাংলার জল। আর একটা জিনিস ঘোষণা হলো, বাংলা দিবস। বাংলা দিবস ঘোষণা হলো, পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল। আপনাদেরকে আমার সঙ্গে রয়েছেন কাজী মাসুম আক্তার, শিক্ষাবিদ। আপনাদেরকে তাকে নিয়ে আসার আরো একটা কারণ, আজকে প্রসঙ্গত রীতিমতো জনগণ মন, আমাদের যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতটা কি উঠে যাবে? আমাদের রাজ্যে কি আর হবে না জাতীয় সঙ্গীত? কিন্তু বলা হয়েছে এরই সাথে জাতীয় সঙ্গীত হবে, বাংলার সঙ্গীত হবে। কিন্তু জাতীয় সঙ্গীতটা যদি জাতীয় সঙ্গীত থাকতো, অসুবিধা কোথায় ছিল বলুন তো? কোথায় অসুবিধে ছিল? কাদের অসুবিধে ছিল আমি জানতে চাই। কারণ কেন এই জাতীয় সঙ্গীত গায়ানোর জন্য এই যিনি আছেন শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার, তাকে রক্তাক্ত হতে হয়েছিল। আমার সঙ্গে রয়েছেন তিনি, কথা বলবো। আমার এই জাতীয় সঙ্গীতে কি এতটাই আপত্তি হয়ে উঠছে? কারণ জনগণ মন অধি সবাই তো গায়, আমরাও গাই। আমি শুনলাম, আমার পাশে আমার বোন বসেছিল, যখন দেখলাম বাংলার আর এই যে গান, বাংলার যে জাতীয় সঙ্গীত ঘোষণা হলো, মানে বাংলার সঙ্গীত যেটা ঘোষণা হলো, তখন আমার বোন বলছে ভারত ও ভাগ্যবিধাতা, মৌলবাদীরা মানে মৌলবীরা বলেন ভারত ও ভাগ্যবিধাতা বলতে পারবে না, বলবে না, নাকি মৌলবীরা এরকম বাধা দেয়, এরকম বাধা নিষেধ আরোপ করে। আমার বোনই, আমি তখন খাচ্ছিলাম, আমার বোন বলল। আমার সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার। সরাসরি কথা বলবো, জনগণ মন অধি গাওয়ানোর জন্য আপনাকে রক্তাক্ত হতে হয়েছে। দেখুন, আমি মাননীয়াকে এটা অনুরোধ করব যে জাতীয় সঙ্গীত আর জাতীয় পতাকা এই দুটো ফান্ডামেন্টাল ডিউটি, এটা সম্মান রক্ষা করা। তার মন্ত্রিসভার মন্ত্রীরা, তার রথী মহারথী নেতারা জাতীয় সঙ্গীত ভুল গাইছে। অন্যদের কথা বাদ দিলাম, আপনি মৌলানা মৌলবীর কথা বলছেন, আমি তাদের কথা বাদ দিলাম। তারা এটাকে পছন্দ করে না। তারা মনে করে সারে জাহাসে আচ্ছা, এটা ভালো, ওটাই আচ্ছা। জাতীয় সঙ্গীতটা বাচ্চা, সারে জাহাসে ওটাই আচ্ছা, ওটাই চলবে। আমাকে যারা মেরেছিল তারা তো বলেই দিয়েছিল যে ভারত ভাগ্য বিধাতা আছে, ওটা চলবে না। এ তো অনেক পুরনো কথা, গোটা দেশ গোটা বিশ্ব তোলপাড় হয়েছিল। মাননীয়ার ওই নবান্ন তোলপাড় হয়নি। মাননীয়ার যারা অনুপ্রাণিত তাদের কিচ্ছু বয়ে যায়নি। আমি শুধু একটা কথা বলবো, অনেক দিন চলে গেছে, যারা অপরাধ করেছিল তাদের অপরাধ পরিষ্কার করে প্রমাণিত হয়েছে এবং তারা জামিনে এখন রয়েছে। জামিনে রয়েছে কি করে, কেন জামিন আছে? তাই তো জেলে থাকার কথা ছিল, কারণ জামিন যোগ্য ধারা দেওয়া হয়েছিল। প্রথমত তাদের বিরুদ্ধে যে বিভিন্ন চার্জ গঠন হয়েছে, সেখানে বিভিন্ন ধারা রূপিত হয়েছে। হাইকোর্টের কোর্টের থ্রেট হয়েছে, জাস্টিসরা ধমক দিয়েছেন বলতে পারেন, পুলিশকে বারে বারে ধমক দিয়েছেন গাফলতির জন্য। কিন্তু তবুও জামিন অযোগ্য ধারা দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? আপনি ছবি দেখবেন, মাথায় লোহার রড, রক্ত গোটা শরীরে, প্যান্ট শার্ট রক্তে ভিজে গেছে, যেটাকে সিট করা হয়েছে। মেডিকেল রিপোর্টে মাথা ফেটে গিয়ে সেলাইয়ের প্রত্যেকটার প্রমাণ রয়েছে। মাথায় লোহার রড দিয়ে মারলে মানুষ যখন মৃত্যুর মুখে পড়ে, ওটাকে অ্যাটেম্পট টু মার্ডার বলে না। জামিন অযোগ্য ধারা দেওয়া হয়নি। মাননীয় দুঃখ হয়নি, খোঁজও রাখিনি। আমি এখনো আদালতে লড়াই চালাচ্ছি। আমার কথা বাদ দিলাম, আমি নাহলে তুচ্ছ মানুষ। যারা দেশে পদ্মশ্রী পায়, ভারত রত্ন পায়, যারা নোবেল পুরস্কার পায়, তারা তুচ্ছ। শুধু বঙ্গভূষণ বঙ্গবিভূষণ পেলে সেটা খুব ভালো। তবে মাননীয়, আপনি আমাকে কিন্তু শিক্ষারত্ন দিয়েছিলেন রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসাবে। খুব খারাপ মনে হয় আমি ছিলাম না, মনে হয় আজও খুব খারাপ নেই। শুধু আপনার অনুপ্রেরণা তেমন নিতে পারলাম না, যেটা নচিকেতরা নিতে পেরেছে, যেটা কবির সুমন নিতে পেরেছে, যেটা শুভাপ্রসন্ন নিতে পেরেছে, যেটা আবুল বাসার নিতে পেরেছে, ওটা আমি নিতে পারলাম না ম্যাডাম। আপনার নির্মল মাঝি আপনাকে আল্লাহ বলতে পেরেছে, কেউ কেউ আপনাকে মা শারদা বলেছে, কেউ কেউ আপনাকে রানী রাসমণি বলেছে। ম্যাডাম, আমি বলতে পারলাম না ম্যাডাম। আমি তুচ্ছ, আমি দুর্বল, আমি অযোগ্য, আমি অশিক্ষিত, আমি অপাংতেয়। তাই কিন্তু আমার একটা আবেদন, আপনি ভারতের জাতীয় সঙ্গীতটাকে একটু সম্মান করার জন্য আপনার দলে যারা রথী মহারথী, আপনার দলের যারা কর্মী, জেলায় জেলায় আপনি তাদেরকে ট্রেনিং দিন একটু, যেন জাতীয় সঙ্গীতটা গাইতে পারে ম্যাডাম। হ্যাঁ, আমাদের রক্ত ভেসে যাক, আমাদের দু চারটা শহীদ হয়ে যাক, আমরা তুচ্ছ
না, ওটা তো পরের কথা, আমি একটু আসছি পরে। আমি জাতীয় সঙ্গীত এখন আছি। উনি বলেছেন বাংলার জাতীয় সঙ্গীত, মানে উনি ঠিক বুঝতে পারছেন না জাতীয় কাকে বলে। জাতীয় বলতে ন্যাশনাল বোঝায়, আর ওয়েস্ট বেঙ্গল হচ্ছে স্টেট। স্টেটটা কখনো ন্যাশনাল হয় না। উনি কি বলছেন সেটা জানেন না। বলেছিলেন বাংলার জাতীয় সঙ্গীত, বাংলার মাটি বাংলার জল। এবং উনি জনাদেশ পেয়েছেন, বিপুল ক্ষমতা কিন্তু ওনার হাতে আছে। তাই তিনি রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জল গানটিকেও চেঞ্জ করে দিয়েছেন। কিন্তু এখন চেঞ্জ করেননি, তিনি বলেছেন এই বাঙালির ঘরে যত ভাই বোন এটাই থাকবে, বাঙালির পণ বাঙালির আশা সেটাই থাকবে। কারণ এক্ষেত্রে সরকারের একটু আন্দোলনে পিছু হটেছেন, খুব ভালো কথা, এটা সুস্থ লক্ষণ। মানে খুব ভালো, লক্ষ্মী 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 লক্ষ্মীর মতো কাজ করছেন। কেন করছেন? ওই যে মোটা ভাই ভোট নাই, বাংলা উচ্চারণে হচ্ছে না ঠাঁই। মোটা ভাইকে পছন্দ নয়, অমিতজিকে পছন্দ নয়, এই আমাদের মোদিজিকে পছন্দ নয়, কোমরে দড়ি বাঁধাতে হবে, নাড্ডা না গাড্ডা, গাড্ডা নাড্ডা, এগুলো তো হিন্দিভাষী। উনি বলতে চাইছেন আমরা বাঙালি, আমরা দায়িত্বশীল বাংলার সংস্কৃতিকে রক্ষা করতে চাই। চারিদিকে বাংলার সংস্কৃতির জয়গান হচ্ছে। তাই বাংলার ঐতিহ্য, বাংলার নতুন বর্ষ, বাংলার সঙ্গীত, বাংলার সমস্ত কিছুকে আমরা গ্রহণ করতে রাজি। আমরা বাঙালি, পূর্ণমাত্রায় বাঙালি। বিনিময়ে বাঙালিরা ভোট দাও, বিনিময়ে বাঙালিরা ভোট দাও। বাঙালির পার্থবাবু অসাধারণ চুরি করতে পারেন, বাংলার ঐতিহ্য চুরি করা। বাঙালির অনুব্রত, বাঙালির জ্যোতিপ্রিয়, বাঙালির অয়ন, কুন্তল, শান্তনু যুবদের দল। বাঙালি অসাধারণ, চৌর্যবৃত্তিতে অসাধারণ। বাঙালিরা পারে, টাটাকে তাড়াতে পারে, নন্দীগ্রাম করতে পারে। বাঙালি পারে, পারে, সব বাঙালি পারে। বাঙালিদের মদন দা আছেন, অসাধারণ নাচিয়ে গাইয়ে রসে বসে রাখতে পারেন। ম্যাডাম আছেন, তিনি দেবতাও হয়ে যেতে পারেন। বাঙালি উন্নত জাতি। বাঙালিরা রামকে অসম্মান করতে পারে। রাম ওদের, ওদের অবাঙালি, ওদের রাম, আমাদের সীতা, আমাদের লক্ষণ। বাঙালিরা পারে। বাঙালিরা নিজেদের ধর্ম সংস্কৃতিকে গালি দিতে পারে, এত অনায়াসে গালি দেওয়া যায় জানি না। বাঙালিদের আছেন নচিকেতা দা, তিনি অসাধারণ গান টান গান, তিনি বিপ্লবের কথা বলেন, বিদ্রোহের কথা বলেন। হ্যাঁ, ওনার বাবাকে জিজ্ঞেস করেছে কোথায় কোথায় আপনি পয়দা করেছেন, কোটারাম পয়দা করেছেন। একটা কলকাতায় একটা ওই কিষ্কিন্দা না কোথায় পয়দা করেছেন, কোথায় কোথায় বাপ রাম পয়দা করে, রাম ঘরে ঘরে নাকি ঢুকে গেছে, পয়দা তো করে ফেলেছে। কত বড় অসম্মান। হ্যাঁ, এটা ধর্মের তিনি মর্যাদার প্রতীক, পুরুষোত্তম রাম। সেটা বিজেপির বাবার সম্পত্তি নয়। যুগে যুগে কালে কালে থেকে বিজেপি পয়দা হয়নি যখন রামের অস্তিত্ব। ব্রিটিশ আমলে রাম মন্দির চেয়েছিল, ব্রিটিশ আমল থেকে। আজকে নয়, বিজেপির ইস্যু নয় এটা, ভুল ঠিক যাই হোক। সেই রামকে অসম্মান করছে কেন? কি দরকার খুব পড়ে গেছে? ট্রিটমেন্টের প্রবলেম হচ্ছে নাকি? কবি সুমন বলেছিল না, খাও খাও খাও। এখন অনুপ্রেরণায় সবাই দিদির কাছে যাও। কিছু প্রয়োজন থাকে, প্রয়োজনের জন্য এত তো গান গেয়েছেন, এত পয়সা পেয়েছেন, নাহলে ছিটে পড়ার বাড়িতে থাকবেন, নাহলে কম টাকার ডাক্তার দেখাবেন। কি দেবে দিদি, কি দিয়েছে? এমন একটা জাতি, যে জাতির মানুষ একটুখানির জন্য বিক্রি হয়ে যায়। এটাও কি বাঙালি সংস্কৃতি? 500,000-এ গরিব লোক যায়, আর কয়েক হাজার লাখে একটা পদে বাংলা সুশীল সমাজ বিক্রি হয়ে যায়। এটা কি বাঙালি কালচার? পয়লা বৈশাখকে বাংলা দিবস হিসেবে ঘোষণা করা হলো, কি বলবেন? আচ্ছা, বাংলা দিবসকে 14 দিবসটা কবে হবে? যে বিশেষ দিন যেদিন পার্থবাবুকে ধরা হয়েছিল, ওটা কি চুরি দিবস? কোন দিবস? যেদিনে কামদুনি হয়েছিল, ওটা কি ধর্ষণ দিবস? যেদিন জ্বালিয়ে দেওয়া হয়েছিল হাসখালির ওই ধর্ষিত মেয়েটিকে, ওটা কি জ্বালিয়ে দেওয়া দিবস? যেদিন পাকস্ট্রিট হয়েছিল, ওই দিন কি নারী লাঞ্ছনা দিবস? কত দিবস দেবেন আপনি? প্রতিদিন দিবস, প্রতিদিন ছুটি দিয়ে দিন না, 365 ছুটি দিয়ে দিন। ছেলে খেলা চলছে, পাগলামি তো সীমা থাকা উচিত। পাগলামি, নষ্টামি, নোংরামি তো সীমা থাকা উচিত। এগুলো করে লাভটা কি? এগুলো করে লাভটা কি? দিবস করে কি হবে? দিবসটা করলে কি জাতীয় সঙ্গীত সঠিক গাওয়া যাবে? না মাশরুম আক্তারদের যারা লোয়ার রড বেড়েছে তার প্রতিবেদন হবে? কোনটা হবে বলুন, কোনটা? উত্তর দিন। রবীন্দ্রনাথ ঠাকুর সবচেয়ে উপেক্ষিত, সবচেয়ে লাঞ্ছিত ব্যক্তি পশ্চিমবঙ্গের। হ্যাঁ, সে রবীন্দ্রনাথ ঠাকুরের ইউনেস্কো সম্মান পেয়েছে বিশ্বভারতী। সেখানে একদিকে মোদিজির ছবি, অন্যদিকে উপাচার্যের ছবি, রবীন্দ্রনাথের ছবি নেই। দেখেছেন তো এই বাংলা? রবীন্দ্রনাথের নোবেল বাংলা থেকে পালিয়ে যায়। সিবিআই তদন্ত করে উদ্ধার করতে পারে না, তার জন্য মমতা ম্যাডামের কোনো দুঃখ নেই। তার জন্য সিবিআই অফিসে ধর্ণা দিতে পারে তো? দিতে পারে না? দিতে পারে তো? রবীন্দ্রনাথের রবীন্দ্রসঙ্গীত, সেই রবীন্দ্রসঙ্গীতে সরিয়ে দেওয়া, সে গানকে বিকৃত করা হবে।
রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত গাওয়া থেকে লোক রক্তাক্ত হবে, আর তাদের নেতা মন্ত্রীরা ভুল গাইবে। রবীন্দ্রনাথ এর চেয়ে বেশি কি নিগৃহীত হতে পারে? একটা বিশ্ববিখ্যাত কবি। তো এর মধ্যে তো গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, রীতিমতো এই মন্তব্য নিয়ে তো দেখলেন আপনি, বল খেলে প্রতিবাদ জানালেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা, সায়নী ঘোষ। দেখুন, রাজনীতি সব দিয়ে হচ্ছে, ঘরের বউ থেকে আরম্ভ করে ভাই বোনের সম্পত্তি ভাগ থেকে আরম্ভ করে গ্রাম্য বিবাদ থেকে আরম্ভ করে সব নিয়ে রাজনীতি হচ্ছে। মহাপুরুষদের নিয়েও বাঙালিদের রাজনীতি করতে হবে? তাহলে কি রাজনীতি দিবস বলে একটা দিবস তৈরি হবে নাকি? মহাপুরুষদের অপমান করার দিবস? কখনো নেতাজিকে নিয়ে অপমান হচ্ছে, কখনো স্বামীজিকে নিয়ে। কি শুরু হলো সব? স্বামীজি কি বলেছেন আজকের কথা সেই মূল্যায়নটার দিন কি এখন হলো? তিনি কেন বলেছিলেন? স্বামীজি এই কথা কেন বলেছিলেন? তিনি বলতে চেয়েছিলেন বাঙালি জাত, তার সম্পর্কে তার ঘৃণা ছিল একটা কথা, আজকের নয়, পুরনো ঘৃণা এটা। তিনি বলেছিলেন মেরুদণ্ড যদি ব্রিটিশদের মতো সোজা না হয় বা ভারতীয়দের স্বাধীনতা পাওয়ার ভারতীয় উপযুক্ত নয়। ঠিকই বলেছিলেন তো তিনি পরিষ্কার করে আমাদের যে অন্তঃশ্বাস শূন্যতা সেটা থেকে দৃষ্টি নিক্ষেপ করেছিলেন, পরিষ্কার কথা। তিনি বলতে চেয়েছিলেন যে দুর্বল কাপুরুষ এরা লড়বে কি? তাই সবলতা বলেছিলেন। সবলতা দুরকম হয়, একটা শারীরিক আর হচ্ছে মানসিক। যারা মানসিকভাবে দুর্বল, যারা শারীরিকভাবে দুর্বল, যারা মানসিকভাবে কদর্য, যারা মানসিকভাবে ঘৃণ্য ভণ্ড, যারা চুরি করে খায়, তারা গীতা পড়ে কি করবে? সেই জন্য ফুটবল খেলতে বলেছিলেন। অগ্নিযুগে যারা বিপ্লবী, যারা প্রাণ দিত, ভারত মাতার বেদিমূলে যারা প্রাণ বিসর্জন দিত, রক্ত বিসর্জন দিত, সেই যুগান্তর অনুশীলন সমিতি, তারা গীতা পাঠ করার আগে অস্ত্র শিক্ষা করতো। একদম এরই সাথে আর একটা কথা, মুখ্যমন্ত্রী নিজেকে সংখ্যালঘুদের পাহারাদার হিসেবে ঘোষণা করেছেন, কিভাবে দেখছেন? আপনিও তো সংখ্যালঘু। যাতে সংখ্যালঘুরা না পালায়, তোদের যতই মেরে ফেলে দিই না কেন, যতই তোদের শেষ করে দিই না কেন, তোরা আইএসএফ এ যাবি না, বিজেপিতে যাবি না, সিপিএম এ যাবি না, কংগ্রেসে যাবি না। আমি লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবো গেটের কাছে। যখন বুথে ইলেকশনটা হয়, বিশেষ করে মুসলিম বুথগুলোতে, আপনার মনে হতে পারে যে ইলেকশন তো ভালোই হয়েছে। দুরকম আছে, এক হচ্ছে আগে থেকে বাড়িতে বলে দাও মোল্লার বাচ্চা, তুই বুথে যেয়ে না কোনো অন্য কিছু করিস না, তোকে মারবো, আচ্ছা মোল্লার বাচ্চা, মারবো আচ্ছা বলে কি করা হয়, আগে থেকে লোককে ঠিক করে রেখে দেওয়া হয়, বাড়ি বাড়ি আগে থেকে বলে দেওয়া হয়েছে শুধু দিদি, আর কোনো কিছু চলবে না। মোদি তো দূরের কথা, অন্য সিপিএমও চলবে না, কংগ্রেসও চলবে। দেখছেন ভোটের কি অবস্থা? যে সিপিএম কে এতদিন ধরে, যে সিপিএম কে বলে দিয়েছেন তিনি, মনে রাখবেন আমরাই থাকবো ক্ষমতায়, তৃণমূলই থাকবে। ভয়, ওটা তো চুমকি, যে পরবর্তীকালে আমরা ধরে মারবো, আমরা আসছি এবং মারবো, পেটাবো। শোনেন, আমি আপনাকে যেটা বলতে চাইছিলাম, খুব ইম্পর্টেন্ট কথা বলছি আপনাকে। ভোটের আগে মুসলিম মহল্লায় কিছু মুসলিমের মনে হতে পারে যে এত বঞ্চনা পরে আর ভোটটা দেবো কি করে, দিই কংগ্রেসকে, দিই সিপিএমকে, দিয়ে আইএসএফকে। আগে থেকে বলে দেওয়া হয়ে যায়, ঠিক হয়ে যায় যে ভোটের জায়গায় গেলে তুমি যদি ভোট দিতে যাও, মানে যারা ভোট বিরোধী জায়গায় দেবে, তাহলে আমি দেখে নেব। তাহলে একখান কথা আছে, খবর আছে, খবর বাংলাদেশে খুব চলে, খবর আছে, মেরে দেবো। তারপরে ওই যখন বুথ তৈরি হয়, বুথের ফাঁক আছে, গর্তমন্ত্র বিহারীকে বলে রাখা হয়, ওই ফাঁক দিয়ে দেখে নেবে যে রোজিনা কোথায় ভোটটা দিতে গেল, তারপরে মার, ওটাকে এবার লাঠি দিয়ে দাঁড়ানো। তাই তোমাদেরকে পাহারা দেবো, অর্থাৎ তোমরা আমার ওখান থেকে পালাতে না পারো। একেবারে এখানে আমি চাই করি, তোমাদের চাকরি দেবো না, তোমাদের শিক্ষা দেবো না, তোমার সংস্কৃতি দেবো না, তোমাদের শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়কে মেরে দেবো, মোল্লাতন্ত্রকে উস্কে দেবো, গুন্ডা বদমতে তোল্লা দেবো, কোনো উন্নয়ন করবে না, খালি মাথায় কাপড় দেবো, ইনথালা ইল্লাল্লাহ খোদাফেজ বলবো। ওটা এখন আজকাল বলে না, হিন্দু ভোট চলে যাবে। তাই ওরা দায়িত্ব সহকারে একটা কাজ করছে, সেটা হচ্ছে জগন্নাথ মন্দিরটা করছে দায়িত্ব সহকারে, সরকারি পয়সায়, রোজিনা আর মাসুম আক্তারের পয়সায় জগন্নাথ মন্দির হচ্ছে। পারমিশনটা কে দিয়েছে ভাই? ফুরপুরা যারা সিদ্দিকি সাহেবরা আছে না, তাদের পয়সা জগন্নাথ মন্দির হচ্ছে। আর ট্যাক্সের পয়সা তো, আমার পয়সা হতে পারে তোটা, জনগণের ট্যাক্সের পয়সা তো, যার নামই হোক ট্যাক্সের পয়সা ওটা। রাম মন্দির জনগণের, গোটা ভারতবর্ষে বা ভারতবর্ষের বাইরে প্রচুর লোকের দানের পয়সা রাম মন্দির হচ্ছে বলে আমি জানি, কিন্তু জগন্নাথ মন্দির কার নামে হচ্ছে? খুব ঠান্ডা মাথায় বলুন তো। উনি বলছেন যে রাম মন্দির হচ্ছে, আমার তো কোনো আপত্তি নেই, ম্যাডাম একটা কথা জিজ্ঞেস করবো। আর মুসলমান ভাইদের একটা কথা বলছি, মন দিয়ে একটু শুনুন ভাই, শুনুন, কত আর অনুপ্রাণিত হবেন? আপনারা তো আল্লাহ বলে দিয়েছেন, আপনারা পাগল ছাগল মানুষ, আমাদের কথা বাদ দিন, উনি তো আল্লাহ। আচ্ছা একটা কথা আপনাকে বলি তো, আচ্ছা বাবরি মসজিদ যখন ভাঙা হয়েছিল, যেটাকে বিতর্কিত ধাঁচা বলা হচ্ছে, বাবরি মসজিদ অ্যাকচুয়ালি নামটা, বিতর্কিত মসজিদ বা বিতর্কিত ধাঁচা যাই বলুন না কেন,
ভাঙার পর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল যে যারা অপরাধ করেছে ভেঙেছে সেটা অপরাধ, সুপ্রিম কোর্টের রায় ছিল এটা, ভালো করে শুরু। তাহলে তখন মাননীয়কে মনে পড়ে গোটা বাংলা তছনছ করেছিল যে এই অপশক্তি, এই গেরুয়াপন্থী, মানে গেরুয়া রং দেখলে খুব ভয় লাগে, তো স্বামী বিবেকানন্দ দেখলে ভয় লাগে আর কি। গেরুয়া পোশাক পরে আছে না, ভারতের পতাকা দেখলে ভয় লাগে, ওখানে ত্যাগের প্রতি গেরুয়া রংটাও আছে ভারতীয় পতাকা। আর সবুজটাকে ভালো লাগে, ওটা পাকিস্তান আছে, ওটা ভালো লাগে, ওটা খুব ভালো, মেটেরিয়ালের দিকে ওটা খুব চলে, আর খিদিপুরের দিকে চলে, মুসলমানরা খুব পছন্দ করে, ওই সবুজের ভরই পশ্চিমবঙ্গ ক্ষমতা আছে। আমার প্রশ্নটা অন্য জায়গায়, যখন বাবরি মসজিদটা ভাঙা হয়েছিল তোলপাড় করেছিলেন এই ম্যাডাম, সোচ্চার প্রতিবাদ করেছিলেন, মুসলমানদের সংগঠিত করেছিলেন। এখন যেমন ক্যা ছি করে মুসলমানদের সংগঠিত করছেন না, তখন ওইটা করেছিলেন 92 সালের কথা বলছি, তারপর থেকে বলছি, কংগ্রেস থেকে তৃণমূল, তাই তো? আচ্ছা, ওই বিতর্কিত ধাঁচাটা ভাঙা হয়েছিল, ভাঙার উপরেই, ওই ধাঁচার উপরেই রাম মন্দির তৈরি হচ্ছে। সুপ্রিম কোর্ট যতই রায় দিক, সুপ্রিম কোর্ট আগেও রায় দিয়েছিল যে বিতর্কিত ধাঁচা যারা ভেঙেছে অপরাধ করেছে তাদের সাথে হচ্ছে, হয়নি তো? তাহলে মাননীয় তখন চিৎকার করে মুসলিম ভোটটা দিয়েছিল, মুসলমানদের প্রভাবিত করেছিল। এখন রাম মন্দিরকে সমর্থন করছেন কেন? উত্তর দিন। রাম মন্দিরকে সবাই সমর্থন করতে পারেন, দিদির সমর্থন করার অধিকার নেই। হ্যাঁ, উনি বলেছেন আপত্তি নেই, আপনি খবর রাখেন না। উনি বলছেন আমার কথাকে শুনুন, একটা কথা বলুন, রাম মন্দিরের পক্ষে বলার ওনার অধিকার নেই, কারণ বাবরি মসজিদের বিতর্কিত ধাঁচার বিরুদ্ধে তিনি তীব্র প্রতিবাদ করেছিলেন। তাহলে কোনটা সত্য? তাহলে কিন্তু ওই প্রতিবাদ থেকে উইথড্র করে নিলেন, অর্থাৎ ভাঙা হয়েছে, বেশ হয়েছে, এটা ক্লিয়ার করুন। ওটা না ভাঙলে কি রাম মন্দির হতো? তা রাম মন্দিরে ওরা যদি আপত্তি না থাকে, তাহলে বাবরি ধাঁচাকে ভাঙাতে ওনার আপত্তি ছিল না। এটা মুসলমানদের এলাকায় কি বলুক যে বাবরি ধাঁচাটা ভাঙা হয়েছে, ওতে আমার কোনো আপত্তি নেই। দেখি কত ক্ষমতা আছে বলুক, দেখি কত ক্ষমতা আছে বলুক, ওটা সেই ক্ষমতা নেই। মুসলমানরা মুরগি, বোকা জাতি, দুধেল গাই, রসালো আম, ওদের বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নেই। এবার দিদি বসলো, বলছে নাকি রাম মন্দির উদ্বোধনের সময় আমাকে ইনভাইট করলেও যাবো না, এটাও মুসলমানদের বোকা বানানোর জন্য। সুন্দরভাবে যাবেন, পরে মোদিজিকে বলে লুকিয়ে দেখে আসবেন, শুধুমাত্র এই উদ্বোধনের দিনে গেলে মুসলমান ভোটটা কাটা যাবে। মোদিজিকে এটা বুঝিয়ে দেবেন, দাদা আমাকে তো মোল্লাদেরটা দেখতে হয়, তুমি হিন্দুদের এটা দেখো, আমি মোল্লাদের ওটা দেখি, আমার এখান থেকে তো জিততে হবে, তোমাকে দিল্লিতে যেতে না, সব বন্দোবস্ত তুমি করে দেবে, এখন তোমার চিন্তা করতে হবে না, আমি মোল্লাদেরটা দেখি, মুসলমানদেরটা দেখি, ওটা আমার দায়িত্বের মধ্যে, ওদের ফলেই আছি। আমি যে 48% ভোট পেয়েছি গত বিধানসভা ইলেকশন, তার মধ্যে 30-32% শুধু মুসলমানদের ভোট, ওরাই আমাকে ক্ষমতা রেখেছে। ফলে এখন যদি আমি যাই, যদি ওরা ভুল বোঝে, তাই কিছু রাগ করো না দাদা, আমি পরে আসবো, এসে ঘুরে যাবো, এই উদ্বোধনের দিন আসবো না, পরে তুমি আমি লুকিয়ে লুকিয়ে টুক করে দেখে চলে যাবো। কি সুন্দর আপনি করেছেন রাম মন্দিরটা, না দেখলে হয়, আমি যে অস্বস্তির মধ্যে পড়ে যাব। তাই রাম দেখলে উনি তেলে যান, ভয়ে যান, রাম মন্দির উনি যাবেন, তবে উদ্বোধনে যাবেন না, আশীর্বাদ করতে। পরে এক সময় মোদিজিকে সঙ্গে করে, অথবা মোদিজির অ্যাবসেন্সে টুক করে লুকিয়ে দেখে চলে আসবেন। ধন্যবাদ।